হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকেও তোমাদের জন্য আমি পিএসসি মিসলেনিয়াসের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটার নাম্বার হচ্ছে 14। তো তোমরা যারা প্রথম এই ভিডিওটা দেখে আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে বলবো, আমার চ্যানেলের প্লেলিস্ট করা রয়েছে পিএসসি মিসলেনিয়াসের জন্য। সেখানে গেলে কিন্তু তোমরা আরও 13খানা প্র্যাকটিস সেট পাবে। সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন ভিডিও এলে অবশ্যই তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমার ওপর বিশ্বাস রেখে দীর্ঘদিন আমার সাথে যুক্ত রয়েছে, আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো এবং বলবো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে প্র্যাকটিসটা হবে। তো চলো শুরু করা যাক আজকের এই প্র্যাকটিস সেটটা। প্র্যাকটিস সেট 14। প্রথম প্রশ্ন, পুরো ভিডিওটা কিন্তু দেখো, একদম স্কিপ করো না, অনেক ইনফরমেশন এক্সট্রা দেবো। প্রথম প্রশ্ন, মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। খুব মানে ট্রিকি একটা কোশ্চেন, অনেকেই ভুল করে দেয়। দুটো অপশানের মধ্যে বলছি সে দুটো কোনগুলো। প্রথম অপশান হচ্ছে প্রথম বাজিরাও, দ্বিতীয় অপশান বালাজি বিশ্বনাথ, অপশান সি হচ্ছে তৃতীয় বাজিরাও এবং অপশান ডি হচ্ছে শিবাজি। লাস্ট দুটো অপশান তো হবে না, বুঝতেই পারছো। প্রথম দুটো অপশান নিয়ে কিন্তু পরীক্ষার সময় বিশেষ করে কনফিউশন হয়। দেখো, প্রথম স্বাধীন পেশোয়া বলতে আমরা যাকে জানি তিনি হলেন কিন্তু বালাজি বিশ্বনাথ। প্রথম স্বাধীন পেশোয়া, মনে রেখো, পারলে লিখে রেখো, প্রথম স্বাধীন পেশোয়া। আসলে কি বালাজি বিশ্বনাথ, উনি কিন্তু এই পেশোয়া পদকে মারাঠা সাম্রাজ্যের প্রকৃত শাসকে পরিণত করেছিলেন, এই পেশোয়া পদটাকে। ঠিক আছে? তো সেই হিসাবে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা যদি কাউকে বলতে হয়, তিনি ছিলেন কিন্তু বালাজি বিশ্বনাথ। এবং এটি এমনি মানে এমনিভাবে বলার জন্য নয়, এটা কিন্তু রাওলিনসন বলে একজন, তিনি কিন্তু বালাজি বিশ্বনাথকে দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছিলেন। এবং আরেকটি টার্মও উনি ইউজ করেছিলেন, সেটা হলো, তার বাংলা হলো তার দেশের ত্রাণকর্তা। ঠিক আছে? দেশের ত্রাণকর্তা বা দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছিলেন। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা মনে রেখো, মারাঠা জাতির নেপোলিয়ান যদি বলা হয়, প্রশ্ন আসে মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়, সেটা কিন্তু প্রথম বাজিরাও। ঠিক আছে? আর যদি বলা হয় মারাঠা জাতির চাণক্য, তাহলে কিন্তু বলা হবে বালাজি বিশ্বনাথকে। এই দুটো কিন্তু অবশ্যই মনে রেখো। ও আরেকটা জিনিসও বলে রাখি, ভারতের মেকিয়াভেলি বা মারাঠাদের মেকিয়াভেলি যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু সেটা হবে নানা ফড়নবিশ। তাহলে একসাথে অনেকগুলো অপশানের সাথে মানে ইনফরমেশান দিলাম তোমাদের। তোমরা পারলে এগুলো লিখে রেখো, তোমরা যেখানে নোট করে রাখো, তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনার কোন নদীর উপনদী? আমি বারবার বলি, নদী পড়ার সময় কিন্তু চার্ট ফর্মে পড়ো এবং উপনদীগুলো, বিশেষ করে ডান তীর বাম তীর, এই উপনদীগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ো। গঙ্গার উপনদীগুলো, সিন্ধুর উপনদীগুলো, দামোদরের উপনদী, এগুলো কিন্তু খুব ভালোভাবে, গোদাবরী, কাবেরী, এই উপনদী, এদের উপনদীর নামগুলো কিন্তু অবশ্যই পড়ো। তো কোনার কোন নদীর উপনদী? অপশান এ ময়ূরাক্ষী, অপশান বি দামোদর, অপশান সি মহানন্দা, নাকি অপশান ডি জলঢাকা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যেটা দামোদর। কোনার হচ্ছে দামোদরের একটি উপনদী। আচ্ছা, দামোদরকে কি বলা হয়? দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে দ্বিতীয় দীর্ঘতম নদী যদি দামোদর হয়, তাহলে প্রথম মানে সব থেকে দীর্ঘতম নদী কোনটা? সে দীর্ঘতম নদী কিন্তু গঙ্গা। আচ্ছা, দামোদরের তীরে আরেকটি বিশেষ মানে প্রশ্ন আসে আর কি দামোদর থেকে, সেটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা তৈরি হয়েছিল 1948 সালে, সেটাও কিন্তু দামোদরের তীরে। আচ্ছা, ময়ূরাক্ষী থেকে আরেকটা প্রশ্ন আসে ময়ূরাক্ষী নদী নিয়ে। তিলপাড়া ব্যারেজ বা তিলপাড়া জলাধার, এটি কোন নদীর তীরে অবস্থিত? তিলপাড়া জলাধার হচ্ছে ময়ূরাক্ষীর তীরে অবস্থিত। আর জলঢাকা থেকে একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য। গরুমারা অভয়ারণ্য কিন্তু জলঢাকা নদীর তীরে অবস্থিত। তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম তোমাদের, আশা করি কাজে লাগবে। নেক্সট, প্রকৃতিজাত রাবার কোন যৌগের পলিমার? আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তোমরা কিন্তু পারলে বারবার ভিডিওটা পজ করে করে দেখো বা বারে বারে শোনো, ব্যাক করে করে বারবার শোনো, তাহলে কিন্তু ইনফরমেশনগুলো লিখে নিতে পারবে। প্রকৃতিজাত রাবার কোন যৌগের পলিমার? অপশান এ ইথিলিন, অপশান বি প্রপিন, অপশান সি ক্লোরোপ্রিন, অপশান ডি হচ্ছে আইসোপ্রিন। আইসোপ্রিন হচ্ছে এর সঠিক উত্তর, অপশান ডি। নেক্সট,
আমি বারবার বলি যে মিসলেনিয়াসের জন্য স্ট্যাটিক জিকে খুব বারবার মানে খুব ভালোভাবে পড়ো। স্ট্যাটিক জিকের পোর্শন কিন্তু পড়তেই হবে। তার মধ্যে একটা হলো বিখ্যাত চরিত্রগুলো এবং তার স্রষ্টাকে। এখানে দেখো, হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে? হেমাঙ্গিনী এবং কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে? অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি বিমল কর, অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র। শরৎচন্দ্রের মেজদিদি গল্পে কিন্তু এই দুটি চরিত্রকে আমরা দেখতে পাই, হেমাঙ্গিনী ও কাদম্বিনী। নেক্সট কোশ্চেন, তাজ উল মাসির কে রচনা করেন? তাজ উল মাসির রচনা করেছিলেন হাসান নিজামি। এই প্রশ্নটা অনেকবার পিএসসিতে এসছে, পিএসসি বিভিন্ন পরীক্ষা এসছে, খুব ভালোভাবে জেনে রেখো। প্রশ্নটা কিন্তু আবার রিপিটও হতে পারে। নেক্সট, জম্মু কাশ্মীরের বিধান পরিষদ কত সালে অবলুপ্ত হয়েছে? অপশন এ 2018, অপশন বি 2019, অপশন সি 2020 নাকি অপশন ডি 2017? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 2019 সালে, যখন 370 ধারা বিলোপ হয় তার মাধ্যমে কিন্তু এই বিধান পরিষদ, জম্মু কাশ্মীরের বিধান পরিষদ কিন্তু অবলুপ্ত হয়ে যায়। এই 370 ধারা নিয়ে একটি ওয়েব সিরিজও আছে, পারলে দেখে নিতে পারো, ভালো লাগবে। নেক্সট কোশ্চেন, জিএসটি কবে চালু হয়? অপশান এ বি সি ডি যে কটা অপশান দেয়া আছে, দেখো একদম সালটা এক রেখে 2017 এক রেখে আমি তারিখটাকে শুধু পাল্টে দিয়েছি। এখন কিন্তু শুধু সাল দিয়ে প্রশ্ন আসে না, বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলোতে তারিখও জুড়ে দিচ্ছে। তো এইটা ভীষণ ভালোভাবে মনে রেখো, এটা অনেক পরীক্ষা এসছে। জিএসটি চালু হয়েছিল 2017 সালের 1 জুলাই। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রেখো, অর্থাৎ এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি 2017 সালের 1 জুলাই জিএসটি চালু হয়েছিল। নেক্সট, এভরিডে সায়েন্স থেকে কিন্তু যেগুলো আমরা দেখতে পাই এভরিডে সায়েন্সে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। সেরকমই একটি প্রশ্ন এখানে বলছি, একটি সম্পূর্ণ শুষ্ক কাঁচের বা স্টিলের গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো রেখে দিলে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল জমা হয়েছে। এটি নিম্নলিখিত কোন ঘটনার কারণে হয়? সবাই এই জিনিসটা আমরা দেখেছি, বা ঠান্ডা জলও যদি তুমি রাখো দেখবে স্টিলের গ্লাসের বাইরে বা কাঁচের গ্লাসের বাইরে কিন্তু জলবিন্দু জমা হচ্ছে। এটি কোন ঘটনার জন্য হচ্ছে? আপেক্ষিক আর্দ্রতা, অপশন বি শীতলীভবন, অপশন সি উষ্ণায়ন, নাকি অপশন ডি ঘনীভবন? এটি হচ্ছে ঘনীভবনের কারণে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তো এই ঘনীভবন কাকে বলে? ঘনীভবন হচ্ছে তাপ বর্জন দ্বারা কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে। তুমি বরফটাকে রাখছো, বরফটা রাখার ফলে সে তাপ বর্জন মানে দ্বারা কোনো মানে পদার্থের জলীয় অবস্থা থেকে বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার যে ঘটনাটা, সেটাকে বলছে ঘনীভবন। এই ঘনীভবনের কারণে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই। নেক্সট কোশ্চেন আসি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে কোন প্রকার কোষ বিভাজন? কোষ বিভাজন চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে রেখো, যে জেনারেল সায়েন্সের বই তোমরা পড়ো তার বায়োলজি পার্টে তোমরা পাবে কোষ এবং কোষ বিভাজন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো এই প্রশ্নটি কি বলছে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে কোন প্রকার কোষ বিভাজন? অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, নাকি অপশন ডি সাইটোকাইনেসিস? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন ঘটে বলেই ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এবং তার ফলেই প্রতিটা স্পিসিসের কিন্তু ধ্রুবক মানে ক্রোমোজোম সংখ্যাটা মানে ধ্রুবক থাকছে, নালে কিন্তু উল্টোপাল্টা হয়ে যেত। একটা জিনিস বলে রাখি, এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন দুটো রকমভাবে হয়। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই টার্মগুলো কিন্তু মনে রেখো, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন চলো, উষ্ণতা বাড়লে সাধারণভাবে পদার্থের ঘনত্ব কি হয়? অপশন এ কমে, অপশন বি বাড়ে, অপশন সি অপরিবর্তিত থাকে, নাকি অপশন ডি সঠিক বলা যাবে না? দেখো, আমাদের কনফিউশনটা যেটা নিয়ে হয় সেটা হচ্ছে কমে না বাড়ে। পরীক্ষার সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে আমাদের এই সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু আমাদের মনের মধ্যে উত্তর নিয়ে কনফিউশন তৈরি হয়, তাই এগুলো খুব ভালোভাবে তৈরি করে রেখো। এগুলো কিন্তু একদম পেটেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসা প্রশ্ন। তো উষ্ণতা বাড়লে সাধারণভাবে পদার্থের ঘনত্ব কিন্তু কমে যায়, এটা কিন্তু ভালোভাবে তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন, বিভিন্ন পুরস্কার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা পড়ছোই, অ্যাচিভার্স পড়ো বা স্পিডি পড়ো, মানে ইংলিশ বা বাংলা যে কারেন্ট অ্যাফেয়ার্সের বই তোমরা ফলো করো না কেন, এই ধরনের পুরস্কার বা অ্যাওয়ার্ডস যেগুলো, সেগুলো থেকে তো তোমরা পড়ছোই। কিন্তু
তার সাথে সাথে রিলেটেড জিকে পার্টটাও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে, কারণ স্ট্যাটিক জিকে ক্ষেত্রে কিন্তু এই রকমভাবেই প্রশ্নটা আসে। ধরো শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার, এখানে কি বলছে, নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত। তুমি হয়তো এবছর কে পেয়েছিল সেটা মনে রাখলে, কিন্তু সেটা কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে সেটা মনে রাখলে না, তাহলে কিন্তু হবে না। সেটাও কিন্তু আমাদের সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ে রাখতে হবে। তো সেরকমই শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। অপশান এ স্পোর্টস, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি কৃষি, নাকি অপশান ডি চলচ্চিত্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি। কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু খুব ভালোভাবে পড়ো। এখন কারেন্ট অ্যাফেয়ার্স তো মানে কারেন্ট না, সেটাও জিকে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যে ধরনের পরীক্ষায় কোশ্চেন আসছে। পাখির আকাশে ওড়া, নেক্সট কোশ্চেন, পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্রের অনুসরণে হয়। নিউটনের সূত্র, তিনটে যে গতিসূত্র আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, সেগুলো অবশ্যই পড়বে, এবং তার উদাহরণ যেগুলো দেওয়া আছে সেটা পড়বে। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবেই হবে। তো এই প্রশ্নটির ক্ষেত্রে পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্রের অনুসরণে হয়। অপশান এ দ্বিতীয় গতিসূত্র, অপশান বি তৃতীয় গতিসূত্র, অপশান সি প্রথম গতিসূত্র, নাকি অপশান ডি দ্বিতীয় ও তৃতীয় গতিসূত্র। এখানে সঠিক উত্তরটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, যেটা আমরা দেখতে পাই পাখি তার ডানার সাহায্যে বাতাসের মধ্যে আঘাত করছে এবং সেই আঘাতের প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু সে আকাশে উড়তে পারছে। তো এইটার ফলে কিন্তু পাখি উড়তে পারছে, ফলে সেটি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসরণে হচ্ছে, যেটা আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান-3 কবে সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল। আমি ইচ্ছে করে অপশানে প্রত্যেকটা তারিখ দিয়েছি, প্রত্যেকটা তোমাদের প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজন, ইচ্ছা করি আমি অপশানটা এভাবে দিয়েছি। চন্দ্রযান-3 কবে সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল। চন্দ্রযান-3 সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল 14ই জুলাই 2023। খুব ভালোভাবে মনে রেখো এই দিনটা, যেহেতু এটা সফলভাবে হয়েছে তাই এর উৎক্ষেপণের দিন হচ্ছে 14ই জুলাই 2023। আর সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে কবে, সেটা হচ্ছে 23শে আগস্ট 2023। এটাও আমি অপশানে রেখে দিয়েছি। দেখো, এই যে 23শে আগস্ট 2023, এই দিনটাতে কিন্তু চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর একটি নির্দিষ্ট জায়গায়, একটি নির্দিষ্ট পয়েন্টে অবতরণ করে। তাহলে কবে সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল, সেটা হচ্ছে 14ই জুলাই চন্দ্রযান-3। আর সফলভাবে চন্দ্রযান-3 অবতরণ করেছিল চন্দ্রপৃষ্ঠে, সেটা কিন্তু 23শে আগস্ট 2023। আর দুটো অপশান দেখো, প্রথম যে অপশানটা 22শে অক্টোবর 2008, এই দিনটাতে প্রথম চন্দ্রযান কিন্তু উৎক্ষেপণ হয়েছিল, সেই জন্য আমি এই অপশানটা, এই তারিখটা রেখেছি। এটাও কিন্তু তোমরা লিখে রেখো, প্রথম চন্দ্রযান উৎক্ষেপণ হয়েছিল কত তারিখে, সেটাও কিন্তু আসতে পারে, সেটা 22শে অক্টোবর 2008। আর চন্দ্রযান-2, দ্বিতীয় মানে চন্দ্রযান-2, সেটা সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল 22শে জুলাই, সেটা 2019 সালে। তাই অপশানগুলো থেকেও কিন্তু যে প্রশ্নগুলো হয় সেগুলোও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম, পারলে লিখে রেখো খাতায়, তোমাদের অবশ্যই অবশ্যই এগুলো কাজে লাগবে, এটুকু বলতে পারি। নেক্সট কোশ্চেন, বঙ্গোপসাগর এবং আরব সাগরের মিলনস্থল কি নামে পরিচিত। অপশান এ ধনুষ্কটি, অপশান বি হচ্ছে আকসাই চীন, অপশান সি হচ্ছে এলওসি, অপশান ডি হচ্ছে সিয়াচেন। এই প্রত্যেকটা জায়গা নিয়ে থেকে কিন্তু প্রশ্ন আসে, আমি এই জন্য অপশানগুলো এভাবে রেখেছি। এই প্রত্যেকটা জায়গা নিয়ে প্রশ্ন আসে, আকসাই চীনের জায়গা, এলওসি কোন জায়গাটা, কোন কোন জায়গার মিলনস্থল, তাই এই অপশানে কিন্তু এগুলো রেখেছি। এগুলো কিন্তু আমি আর আলোচনা করছি না, তোমরা একটু যে জেনারেল স্টাডিজ বই দেখো বা ভূগোল বই দেখো, কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের বইতেও আছে, বা যে জেনারেল স্টাডিজের বই পড়ো, প্রত্যেকটাতে কিন্তু এগুলো দেওয়া রয়েছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ ধনুষ্কটি, যেখানে বঙ্গোপসাগর ও আরব সাগরের মিলনস্থল। নেক্সট, বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণীটি হলো। আমি বলেছি বারবার, বিজ্ঞানের প্রশ্ন থেকে কিন্তু পিএসসি মিসলেনিয়াসে কোশ্চেন বেশি আসে, তাই এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণী কোনটা। সমুদ্র ঘটক, অপশান বি জেলিফিশ, অপশান সি অক্টোপাস, নাকি অপশান ডি সমুদ্র শসা। এর সঠিক উত্তর হচ্ছে অক্টোপাস। অক্টোপাস হচ্ছে বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণী। হলো, নেক্সট কোশ্চেন চলো। বুকস অ্যান্ড অথর্স, প্রচুর প্রশ্ন আসে, সে আগের বই হোক, হিস্টোরিক্যাল বই হোক, এখনের বই হোক, বিতর্কিত বই হোক, কারোর আত্মজীবনী হোক, কোনো বই নিয়ে বিতর্ক লেগেছে সেটা নিয়ে হোক, সিনেমা হয়েছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে, তাই এগুলো কিন্তু অবশ্যই পড়ো। প্রশ্নটা কি বলছে, শ্রীকৃষ্ণ কথামৃত এই বইটির লেখক কে। দেখো, আমরা যে বইটা খুব
পরিচিত একটি বইয়ের নাম জানি, সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা রামকৃষ্ণ কথামৃত, এই বইটার নাম জানি। কিন্তু এখানে প্রশ্নতে দিয়েছে শ্রীকৃষ্ণ কথামৃত বইটির লেখক হলেন অপশান এ শ্রী শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, অপশান বি বিশ্বমঙ্গল ঠাকুর, অপশান সি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, নাকি অপশান ডি ভারতচন্দ্র রায়গুণাকর। এই প্রত্যেকের লিখিত বই থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে এবং ভবিষ্যতেও আসতে পারে, সেই হিসাবে আমি অপশানগুলো কিন্তু রেখেছি। দেখো, প্রথম যে অপশানটা সেটা বলে রাখি। এই যে বললাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যারা পড়োনি অবশ্যই পড়ো। শ্রী শ্রী রামকৃষ্ণের মানে কার্যাবলী এবং তার কথোপকথন, তিনি তার ঘরে বসে যেগুলো বলতেন সেগুলো কিন্তু শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে পরিচিত, তিনি কিন্তু একটি বইয়ের আকারে প্রকাশ করেন এবং তার প্রথম প্রকাশকাল হচ্ছে 1902 সালে। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর লেখক কে হলেন? শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম। আচ্ছা, নেক্সট হচ্ছে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। উনি যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। মনে রাখবে, চণ্ডীমঙ্গল কাব্য 3টে খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে মনসামঙ্গল, একটা হচ্ছে চণ্ডীমঙ্গল, একটা হচ্ছে ধর্মমঙ্গল। তাহলে এই 3টে নাম দিয়ে যদি প্রশ্ন আসে কে লিখেছেন, তাহলেই কিন্তু কবিকঙ্কন মুকুন্দরাম হবে। শুধু চণ্ডীমঙ্গল কাব্য বললেই কিন্তু কবিকঙ্কন লেখো না, তার সাথে সাথে আরও দুটো নাম মনে রেখো, মনসামঙ্গল, ধর্মমঙ্গল। আর ভারতচন্দ্র রায়গুণাকর উনি যেটা লিখেছিলেন তা সেটা হচ্ছে অন্নদামঙ্গল বা নতুন মঙ্গল, অন্নদামঙ্গল বা নতুন মঙ্গল। মা অন্নপূর্ণার মহিমা নিয়ে লিখিত এই বইটা, সেটা হচ্ছে অন্নদামঙ্গল বা নতুন মঙ্গল, সেটি কিন্তু লিখেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর যেটা এখানে বলেছে শ্রীকৃষ্ণ কথামৃত, তার লেখককে, তার লেখক হচ্ছেন বিশ্বমঙ্গল ঠাকুর। মনে রেখো, অনেকগুলো প্রশ্ন কিন্তু একসাথে বলে রাখলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। নেক্সট, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোন হরমোন? কি বলেছে, পরীক্ষার সময় কিন্তু তাড়াহুড়ো হয়ে যায়। এখানে কোনটা বলেছে? এখানে কিন্তু আলফা কোষ বলেছে। আমরা সবাই জানি যে হরমোনটার কথা, সেটা হচ্ছে ইনসুলিন। সেটা কিন্তু অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে বেরোয়। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের 3 প্রকার কোষ থাকে, একটা আলফা, একটা বিটা, একটা ডেল্টা। ঠিক আছে, আলফা কোষ থেকে বেরোয় যে হরমোনটা তার নাম হচ্ছে গ্লুকাগন। অর্থাৎ এই পার্টিকুলার প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ কি? রক্তের গ্লুকোজের মাত্রাকে বাড়ানো, বৃদ্ধি করা। আর ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন খরিত হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে। তার কাজ কি? তার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ রাখা। ঠিক আছে, রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ রাখে। তাহলে রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ যদি তোমাকে জিজ্ঞেস করে কত বলবে? 70 থেকে 110 mg। ঠিক আছে, এটা হচ্ছে রক্তে স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ। বেড়ে গেলে কি হয়? ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে, বা মধুমেহ রোগ হয়। আর ডেল্টা কোষ থেকে কোন হরমোন বেরোয়? ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন বেরোয়। ঠিক আছে, এ কি করে? ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণে বাধা দেয়, দিয়ে একটা স্টেবল জায়গা তৈরি করে। ঠিক আছে, যাতে আমাদের শরীরে 3টে হরমোনের ব্যালেন্স থাকে। নেক্সট, তাহলে এই প্রশ্নটা বোঝা গেল। পরের কোশ্চেনে আসি। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হলো, দুটো অপশান নিয়ে আমাদের গন্ডগোল হয়, একটা হচ্ছে 65 না 62। মনে রাখবে, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে 65 বছর, অপশান বি। আর হাইকোর্টের বিচারকদের বিচারকদের অবসরের বয়স হচ্ছে 62। মনে রাখবে, সুপ্রিম কোর্ট সবার মাথার ওপর, তাই বয়সটাও বেশি, 65 বছর। হাইকোর্ট তার নিচে, তাই তার বয়স হচ্ছে, বিচারকদের অবসরের বয়স হচ্ছে 62। এই দিয়ে মনে রাখবে। এটা আমি আমার ট্রিক মনে রাখার জন্য ভেবে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যেভাবে মনে রাখতে চাও সেভাবে মনে রাখতে পারো। তো আজকে এই 20টা প্রশ্ন আলোচনা করলাম, তার সাথে সাথে এক্সট্রা ইনফরমেশান কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করো, যে বন্ধুরা এই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে বা বিশেষ করে মিসলেনিয়াস দিচ্ছে, তাদের সাথে শেয়ার করো, যাতে পশ্চিমবঙ্গের সকল ভাই বোন যারা বিভিন্ন কোচিং সেন্টারে যেতে পারে না, আর্থিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তাদের কাছে ভিডিওটা পৌঁছায়। এবং আমি চাই তাদেরও যাতে উপকার হয় এবং তোমাদের সকলের যাতে উপকার হয়। শেয়ার করো ভিডিওটা, বারে বারে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও এলে তোমাদের কাছে সেটা পৌঁছে যেতে পারে, তার নোটিফিকেশানটা। তো চলো, আজকে আর কথা না বাড়িয়ে খুব খুব ভালো থেকো সকলে, মন দিয়ে পড়াশুনো করো।
সামনে যে পরীক্ষা আসছে তাতে সফল হও, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ সবাইকে।